আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যারেন্টিং সেশনে আজকে আমরা আলোচনা করব প্যারেন্টিং স্টেজেস নিয়ে। এর আগে আমরা প্যারেন্টিং স্টাইল নিয়ে আলোচনা করেছি। সেখানে ৪ ধরনের প্যারেন্টিং সম্পর্কে জেনেছি। আপনি কোন ধরনের প্যারেন্টিং পছন্দ করেন? কিভাবে আপনি আপনার প্যারেন্টিংকে দেখছেন এবং কিভাবে আপনি মনে করেন যে প্যারেন্টিংটা হওয়া উচিত? আমরা যদি নিজেদেরকে নিয়ে নিজেরা একবার চিন্তা করি এবং নিজেরাই খুঁজে নেই যে কোন সময়ে কোন প্যারেন্টিং স্টাইলটা কাজ করবে, তাহলে দেখবেন যে ৪ টা সমন্বয় করেও আপনি আপনার প্যারেন্টিং করতে পারবেন। কোনোটার উপরে একটু বেশি ফোকাস করে, কোনোটা একটু কম ফোকাস করে, প্রয়োজন অনুযায়ী এবং যখন যেটা মনে হবে যে তখনকার জন্য যথার্থ সেভাবে আমরা ডিসিশনটা নিতে পারবো। আমরা আগেই জেনেছি প্যারেন্টিং হচ্ছে একটা দায়িত্ব আমাদের উপরে, একটা মহান দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার উপরে দিয়ে দিয়েছেন। এটা আমাদের দৈনন্দিন জীবনের অন্য যে কোনো কাজের মতো না। ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, চাকরি করা এরকম কোনো কাজ না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশাল আমানত এবং সেই আমানতটা সঠিকভাবে পালন করার মাধ্যমে আমরা বাবা-মা হিসেবে নিজেদের সার্থকতা যাচাই করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোনো মানুষের কাছে না। মানুষ ক্রিটিসাইজ করবেই। মানুষ তার নিজের দৃষ্টিতে দেখবে আমি কিভাবে আমার প্যারেন্টিং করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন, সেভাবে যদি আমরা করি তাহলে কোনো মানুষের সমালোচনাকে ভয় পাওয়ার আমাদের দরকার নাই। বরং আমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত হিসাবেই সেটাকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সো প্যারেন্টিং এর স্টেজেস শুরু করার আগে যেই জিনিসটা সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি, আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ওয়াইজ সেইং যে তিনি বলেছেন যে, "তুমি তোমার বাচ্চাকে বাড়িয়ে তুলো না তোমার সময় অনুযায়ী, বরং বাচ্চাকে বাড়িয়ে তোলো বাচ্চার সময় অনুযায়ী।" এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে আমায় যখন ছোট ছিলাম, আমাকে যেভাবে গড়ে তোলা হয়েছে, ঠিক একই স্টাইলে আমি আমার বাচ্চাকে গড়ে তুলবো, সেটা যদি আমি চিন্তা করে থাকি তাহলে হচ্ছে সেটা একটা ভুল ধারণা। আমার সময় সেটা গত হয়ে গিয়েছে কয়েক দশক আগে এবং সেই সময়ে যে ধরনের সিচুয়েশন ছিল, পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, ইকুইপমেন্টস ছিল, টেকনোলজি ছিল, আজকের যুগে আমরা যদি চিন্তা করি সেটা অনেক, অনেক, অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে। সেজন্যই আমরা দেখি যে আমাদের জেনারেশনের সাথে এখনকার জেনারেশনের কথাবার্তা, উঠা, বসা, চলা, ফেরা, আন্ডারস্ট্যান্ডিং সমস্ত কিছুর মধ্যে অনেক, অনেক ডিফারেন্স রয়েছে। তাই আমি যদি তাদেরকে এভাবে বড় করতে চাই যে আমার বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি আমাকে যেভাবে গড়ে তুলেছেন, ঠিক সেই অ্যাটিটিউড নিয়ে তাদেরকে আমি গড়ে তুলতে চাই, তাহলে সেটা একটা ব্যর্থতায় পরিণত হবে। এবং আলী রাদিয়াল্লাহু আনহু এটা ১৪০০ বছর আগেই আমাদেরকে বলে দিয়েছেন। সো ইচ অ্যান্ড এভরি স্টেপ আমরা নেই প্যারেন্ট হিসাবে, একজন বাবা, একজন মা হিসাবে আমাদের প্রতিনিয়ত চিন্তা করতে হবে, কেন আমি এটা করছি? তার কারণ কি এই যে আমার বাবা-মা আমার সাথে এটা করেছে বা আমার আম আ মুরুব্বি যারা ছিল দাদা-দাদি, নানা-নানি আমার সাথে এটা করেছে সে কারণেই আমি এটা করছি? নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এভাবে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, সেই কারণে আমি করছি। আমার বাচ্চা এই সময়ে এটাকে কিভাবে গ্রহণ করবে সেটাও আমাকে চিন্তা করতে হবে। আমাদের সময়ে আমাদের বাবা-মা চোখ তুলে একটু কথা বলল অথবা সেই বাবা-মা যদি আমাদের গায়ে একটু মারধর করলো, তাহলেই দেখা গিয়েছে যে আমরা যেকোনো কাজ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। আজকের যুগে আমরা সেটা চিন্তাই করতে পারি না। সেজন্য শুধু চোখ তুলে, চোখ গরম করে, বাচ্চাকে শাসন করে, বাচ্চাকে সঠিক পথে নিয়ে আসবো, সেই চিন্তাটা আমাদের মাথা থেকে এখনই দূর করে দিতে হবে। বাচ্চার এখনকার প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হবে। তার সারাউন্ডিংস এ কি আছে? সে কোথা থেকে সমস্ত কিছু শিখছে, জানছে এবং কিভাবে সে বেড়ে উঠছে সেই ব্যাপারে আমাদের পরিপূর্ণ নলেজ থাকতে হবে। সো প্যারেন্টিং এর যে বয়স অনুযায়ী একজন বাবা বা মা তার কাজের
প্রকারভেদ সেখানে দেখা যাবে। অর্থাৎ একটা ছোট বাচ্চা, সেই বাচ্চার সাথে আমি যেভাবে আম আ বাবা-মা হিসেবে দায়িত্ব পালন করব, একটা বড় বাচ্চার সাথে আমি ঠিক সেভাবে দায়িত্ব পালন করব না। সো এই অনুযায়ী ৩ টা ক্যাটেগরিতে বাবা-মার আ সময়টাকে ভাগ করে দেওয়া হয়েছে। ১ম ক্যাটেগরিটা আমরা দেখি একদম প্রিলিমিনারি স্টেজ, জন্ম থেকে শুরু করে ৭ বছর বয়স পর্যন্ত। এই সময়টাকে বলা হয় অ্যাটাচমেন্ট টাইম। বাবা-মার সাথে এ সময় সন্তানের সম্পর্কটাকে সুদৃঢ় করার সময়। তারপরে ৭ থেকে ১৪ বছর বয়স, এই সময়টাকে বলা হয় নার্চারিং টাইম, যে বাচ্চাকে এই সময় হচ্ছে শিখানোর সময়, হাতে কলমে শিখানো। এবং ১৪ থেকে ২১ বছর বয়স, এটাকে বলা হয় বাচ্চার গ্রোথ টাইম, যে সময়টা সে বেড়ে উঠবে সব দিক থেকে। এবং প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা সময়ের জন্য আলাদা অ্যাক্টিভিটিস রয়েছে, আলাদা কাজ রয়েছে, আলাদাভাবে তাদেরকে অ্যাপ্রোচ করার সিস্টেম রয়েছে। আমরা প্রত্যেকটি স্টেজ বা তার বয়স অনুযায়ী যদি তাকে ডিল করি, তাহলে দেখা যাবে যে তাদেরকে গড়ে তোলার ব্যাপারে বাবা-মা হিসাবে আমাদের যে দায়িত্ব, সেটা আমরা অনেক সুন্দরভাবে পালন করতে পারছি। সো ১ম এই আমরা দেখি যে ফার্স্ট স্টেজ যেটা ফাউন্ডেশন স্টেজ। ফাউন্ডেশন স্টেজটা হচ্ছে জন্ম থেকে ৭ বছর পর্যন্ত। সবচেয়ে নেগলেক্টেড টাইম প্যারেন্টিং এর জন্য আমি বলব যে আমার দেখা, আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী যেই সময়টায় আমরা মনে করি যে বাচ্চা তো ছোট, বাচ্চা এখনো কিছু বুঝে না, তাকে আবার শিখানোর কি আছে? কিন্তু একজন বাবা-মার মহান দায়িত্ব শুরু হয়ে যায় ঠিক জন্ম থেকেই। এবং জন্মের সময় থেকে শুরু করে ৭ বছর পর্যন্ত এই সময়টা হচ্ছে বাচ্চার ফাউন্ডেশন তৈরি করার সময়। আমরা সবাই জানি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি মজবুত না হয়, সেই বিল্ডিংটা আমি যত বড়ই করি না কেন, যত সুন্দরভাবেই সেটাকে ডেকোরেট করি না কেন, সেটা যেকোনো সময় নড়বড়ে হয়ে যাবে, যেকোনো সময় সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। সো ফাউন্ডেশন স্টেজটা যদি আমি সুন্দর করে গড়ে তুলতে পারি, বাচ্চার বাকি জীবনটা সেটার উপরে সুদৃঢ়ভাবে গড়ে উঠবে। সো এই সময়টা আমরা জানি যে জন্ম থেকে শুরু করে ৭ বছর সময় বাচ্চারা সাধারণত কি করে? খেলাধুলা করে। কিন্তু এই সময়ে আসলে প্যারেন্টসদের সচেতন হতে হবে যে বাচ্চার সাথে একটা স্ট্রং কানেকশন তৈরি করার জন্য। এই সময়টা হচ্ছে আ বাচ্চা তার সারাউন্ডিংস, আশেপাশে যা কিছু রয়েছে সমস্ত কিছু দিয়ে প্রভাবিত হয় এবং সেখান থেকে সে দেখতে, দেখতে শিখে। এই সময়টা হচ্ছে অনুকরণের সময়। সো এই সময় বাচ্চা তার বাবা-মা অথবা যাদের সাথে সে সবচেয়ে বেশি সময় কাটায়, তাদেরকেই সে অনুকরণ করতে শিখে, অনুসরণ করতে শিখে। এই সময়টাতে আমরা দেখি যে ছোট বাচ্চা জন্মের পরে বাচ্চার সাথে বাবা-মার অ্যাটাচমেন্ট তৈরি হওয়া, দৃঢ় একটা বন্ধন তৈরি হওয়ার সময়। আমি আমার বাচ্চাকে যত বেশি সময় দিব, যত বেশি তার সাথে পজিটিভলি রিঅ্যাক্ট করব এই সময়ে, বাচ্চার ফাউন্ডেশনটা তত সুন্দর, মজবুত এবং দৃঢ় হবে। যেসব বাচ্চা আমরা দেখি যে ছোটকাল থেকে বাবা-মা ছাড়া অন্যদের কাছে বড় হয়েছে, নেনির কাছে, ডে কেয়ারে, ডে হোমে অথবা হচ্ছে কাজের লোকের কাছে বড় হয়েছে, দেখা যায় যে তারা খুব সহজেই তাদের কথাবার্তার স্টাইল, তাদের আচার-ব্যবহার, সেগুলো হচ্ছে তারা পিক করতে শিখে। এবং সেই সেই সময়ে তাদের প্রতি যেভাবে আদর যত্ন করে বাড়িয়ে তোলার কথা, সেরকম আদর যত্ন যদি তাদেরকে সে সময় না দেওয়া হয়, তখনই বাচ্চার মধ্য থেকে একটা শূন্যতা তৈরি হয় এবং পরবর্তীতে সেটার শারীরিক এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। বাচ্চার মেন্টাল হেলথের উপরে এটা বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আর এই সময় বাচ্চা যদি বাবা-মার সাথে একটা হেলদি রিলেশন তৈরি হয়, এটা মা এবং বাবা দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যে এই সময় বাচ্চাকে বেশি, বেশি করে সময় দেওয়া, বাচ্চার সাথে খেলা করা এবং বাচ্চা একদম ছোট কাল থেকেই তার সাথে হচ্ছে বাবা-মার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সিস্টেম তৈরি করে নেওয়া। এবং সেই সময় আমরা দেখব যে কোনো বাচ্চার মধ্যে যদি অপ্রীতিকর কোনো কিছু দেখি, আনডিজায়ার্ড বিহেভিয়ার, যেই তার যে অঙ্গভঙ্গি, কথা বলার ভঙ্গি অথবা তার কাজের মধ্যে কোনো কিছু আমরা যদি দেখি যে তার সেখানে অপ্রীতিকর কিছু দেখা যাচ্ছে, অবশ্যই তখন আমাদেরকে চিন্তা করতে হবে কার সাথে সে সময় কাটাচ্ছে, কার সাথে সে বেড়ে উঠছে এবং তার কাছ থেকেই সে এই জিনিসটাকে
পিক করছে। আমরা অনেক সময় মনে করি যে ছোট বাচ্চা, এখন তো সে খেলনা দিয়ে খেলবে, তার সাথে এত সময় কাটানোর কি প্রয়োজন? কিন্তু এই সময়টা হচ্ছে খেলতে, খেলতে বাচ্চারা শিখবে। এবং এই সময় আমরা পরবর্তীতে এই অ্যাটাচমেন্ট থিওরিটা নিয়ে অনেক কথা বলবো। এই সময়ে বাবা-মার সাথে যে কানেকশনটা তৈরি হবে, সেটাই হচ্ছে দীর্ঘস্থায়ী হবে এবং বাচ্চার স্মৃতিতে সেটা থেকে যাবে এবং সেখান থেকেই বাবা-মার সাথে তার সম্পর্কটা গভীর হবে। যেই বাচ্চাকে হচ্ছে দূরে ঠেলে রাখা হয়, যেই বাচ্চাকে হচ্ছে বাবা-মা থেকে দূরবর্তী অবস্থানে বেশি রাখা হয় অথবা মেক্সিমাম টাইমে সে বাবা-মাকে কাছে পায় না, সে বাচ্চার মধ্যে হচ্ছে এটার নেগেটিভ ইফেক্টটা খুব সহজেই দেখা যায়। সো এই সময়ে ফাউন্ডেশনটা যত রক সলিড হবে, যত দৃঢ় হবে, পরের বছরগুলো বাচ্চাকে গড়ে তোলা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এই সময়ে যদি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়া হয়, সময়টা যদি সঠিকভাবে কাজে না লাগানো হয়, তাহলে পরের বছরগুলো হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। যদি এই সময়টা হচ্ছে শুধুমাত্র খেলাধুলা করার জন্য, কোরআনের আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জীবনের যে বিভিন্ন স্তরের কথা বলেছেন, লাইবুন, লাহিউন, সেখানে আমরা দেখি যে অনর্থক খেলাধুলার সময় বলা যায় এই সময়টা, যে বাচ্চা সেই সময় হাত পা নেড়ে খেলতে পছন্দ করে অথবা সে হচ্ছে তার খেলনা দিয়ে খেলতে পছন্দ করে। কিন্তু এই সময়টাই আসলে খেলতে, খেলতে সে তার জীবনের যেই শিক্ষা, সেই শিক্ষার প্রথম দিকের স্টেজগুলো শুরু করে দিয়েছে। সো লার্নিং এরকম না যে বাচ্চা বড় হলে তারপরে আমি তাকে শিখাতে থাকবো। লার্নিংটা শুরু হবে, লার্নিং প্রসেসটা শুরু হবে, টিচিং প্রসেসটা শুরু হবে হচ্ছে একদম প্রথম থেকে। সো 0 থেকে 7 হচ্ছে সেই ফাউন্ডেশন টাইমটা। এবং এই যে 7 বছর, সেই 7 বছরের ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে, বাচ্চা যখন 7 বছর বয়স হয়, তখন তোমরা বাচ্চাকে নামাজের জন্য আদেশ করো এবং পরবর্তীতে তাকে 10 বছর থেকে তাকে শাস্তি দাও এবং তার বিছানা আলাদা করে দাও। তাহলে এই 7 বছর বয়সটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা বয়স আসলে। এই 7 বছর পর্যন্ত হচ্ছে বাচ্চার সাথে আমাদের কানেকশন তৈরি হবে। তারপরে হচ্ছে আমরা তাদেরকে বিধিবিধান, যেমন নামাজের কথা বলা হয়েছে, তারপর থেকে আমরা সেটা শিখানো শুরু করব। তো এখানে বাচ্চাকে হচ্ছে ফান ওয়েতে কিভাবে শিখানো যায়, একজন টডলার, একজন ছোট বাচ্চার সাথে ইসলামকে কিভাবে নিয়ে আসা যায়, সেটার বিভিন্ন বিষয় আমরা আলাপ করব ইনশাল্লাহ। এখানে ইন শর্ট আমরা দেখতে পাই যে এই 7 বছর বয়স পর্যন্ত বাচ্চার মধ্যে হচ্ছে পজিটিভিটি তৈরি করার সময়। কি ধরনের পজিটিভিটি? সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, আল্লাহকে ভালোবাসতে শিখা, আল্লাহর যে সুন্দর নামগুলো রয়েছে, আসমাউল হোসনা রয়েছে, সেই নামের মাধ্যমে বাচ্চাকে আল্লাহর সাথে বেশি, বেশি করে কানেক্টেড করার জন্য চেষ্টা করা, সেটা শুরু হয়ে যাবে এই স্টেজে। এই স্টেজে আমরা আস্তে, আস্তে বাচ্চাকে হচ্ছে 5 পিলার্স অফ ইসলাম শিখাবো। যে এই সময়েই বাচ্চাকে আমরা জানাবো যে এগুলোর গুরুত্ব কী। এখানে আমরা জোর করব না তাদেরকে। কিন্তু এই 5 পিলার্স কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, নিজেরা সেটা করার মাধ্যমে হচ্ছে তাদেরকে সে জিনিসগুলো তাদের ব্রেইনের মধ্যে আমরা স্টাক করে দিব। এই সময়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে তাদেরকে গল্প শোনানো শুরু করে দিব। বাচ্চারা গল্প অনেক পছন্দ করে। তাদেরকে রূপকথার গল্প না শুনিয়ে, ভূত-পেত্নীর গল্প না শুনিয়ে, রাক্ষসের গল্প না শুনিয়ে আমরা শোনাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প, আমরা শোনাবো নবীদের গল্প, আমরা শোনাবো সাহাবাদের গল্প। তাহলে প্রথম থেকেই বাচ্চার মনে এটার একটা গভীর প্রভাব পড়তে থাকবে। সো সিরা এবং নবী রাসূলদের জীবনী, সাহাবাদের জীবনী, এগুলো হচ্ছে তাদের মূল সোর্স হবে জ্ঞানের, যে সেখান থেকেই তারা আস্তে, আস্তে শিখতে থাকবে। এবং এই সময়েই হচ্ছে তাদেরকে ছোট, ছোট যেই শব্দগুলো রয়েছে, যেগুলো আল্লাহর সাথে আমাদেরকে কানেক্টেড করে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, এই জিনিসগুলার সাথে আস্তে, আস্তে তাদেরকে কানেক্টেড করতে হবে এবং এর মাধ্যমেই তারা বুঝতে পারবে যে কখন কোন কথাটা বলতে হয়, কোন ওয়ার্ডগুলো বলতে হচ্ছে। এবং কোরআনের সাথে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করতে হবে। এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যত ছোট কালে হোক না কেন, কোরআন যখন তাদেরকে বেশি, বেশি করে শোনানো হবে, কোরআনের সাথে তাদের একটা মহব্বত অবশ্যই তৈরি হবে। বাচ্চা হয়তোবা খেলছে, বাচ্চা হয়তোবা আমি মনে করছি যে মনোযোগ দিচ্ছে না। কিন্তু আমরা যদি কোরআনটাকে প্লে করে দেই, যে তার সামনে কোরআনের সূরাগুলো, যেকোনো ছোট, ছোট সূরাগুলো পড়তে থাকি বা সূরা
সূরাগুলো আমরা হচ্ছে ফোনে অথবা ল্যাপটপে বাজাতে থাকি এবং বাচ্চা খেলতে, খেলতে সেটা শুনতে থাকবে। দেখবেন একসময় সে সেগুলো মুখস্থ করে ফেলেছে। সেগুলো নিজে থেকেই সে বলছে এবং এই যে শোনার সাথে সে অভ্যস্ত হলো, কোরআন শোনার মাঝে সে তখন আনন্দ খুঁজে পাবে এবং বাচ্চাকে এভাবে আস্তে, আস্তে ইসলামের সাথে কানেক্টেড করার জন্য ছোট, ছোট স্টেপগুলো নিতে হবে। সেকেন্ড স্টেজ যেটা সেটা হচ্ছে 7 থেকে 14 বছর বয়স। সত্যিকারের টিচিং স্টেজ যেটা, সেই স্টেজটা শুরু হবে এখান থেকে। বাচ্চাকে আমি শিখাতে চাই, শিখানোর উদ্দেশ্যে সেটা শুরু হবে 7 থেকে 14 বছর উদ্দেশ্যে। এর আগে সমস্ত কিছুই হচ্ছে খেলার ছলে। এর সমস্ত কিছুই হচ্ছে আনন্দ করার মাধ্যম হিসাবে আমরা নিব এবং এর মাধ্যমেই বাচ্চার মধ্যে জিনিসগুলো ইনস্টল করব। কিন্তু 7 থেকে 14 বছর বয়স হচ্ছে সরাসরি তাদেরকে টিচ করার সময়। কারণ এই সময় হচ্ছে তাদের লজিক্যাল রিজনিং যেগুলা, সেই জিনিসটা হচ্ছে তাদের মধ্যে ডেভেলপ করে। সো এই সময় বাচ্চারা হচ্ছে স্পঞ্জের মতো। তাদেরকে যা দেওয়া হবে সেটাই হচ্ছে স্পঞ্জ। যেমন আপনি অনেক পানি দিলে সে অনেক পানি সেটার মধ্যে ধারণ করার ক্ষমতা রাখে, সেরকমভাবে বাচ্চাকে আপনি সেই সময় যা শিখাবেন সেটা তারা ধারণ করতে পারবে। সো এই সময় তাদেরকে শিখাতে হবে ধর্মীয় জ্ঞান। এই সময় তাদেরকে হালাল হারাম শিখাতে হবে। এই সময় তাদের উপযোগী করে ইসলামের সঠিক শিক্ষাটা তাদের সামনে উপস্থিত করতে হবে এবং যত বেশি তাদের কাছে এই জিনিসগুলো আমরা নিয়ে যেতে পারবো, তত বেশি সেটা তাদের কোমল মনের মধ্যে স্থান পাবে। এই সময় তাদেরকে হচ্ছে খেলাধুলা শিখাতে হবে, যে ইসলামে হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলোকে উৎসাহিত করা হয়েছে। সো এই জিনিসগুলো আমাদের তাদের মধ্যে তখন এস্টাবলিশ করতে হবে। এই বয়সটাতে হচ্ছে তারা হচ্ছে কাদামাটির মতো। আপনি তাদেরকে এই সময় যেভাবে গড়বেন সেভাবেই তারা গড়ে উঠবে। সো এই সময় ছোট বাচ্চাদেরকে আসলে শিখাতে হবে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এবং কিভাবে বিহেভ করা উচিত, কিভাবে একটা এনভায়রনমেন্ট চুজ করতে হবে, কোন মানুষদের সাথে মিশতে হবে, কিভাবে চললে মানুষের সাথে আদব কায়দা কিরকম করে শো করতে হবে, সেগুলো হচ্ছে এই বয়সে তাদেরকে শেখাতে হবে। এই সময় তাদেরকে হচ্ছে বাউন্ডারি শিখাতে হবে, যে কি করা উচিত কি করা উচিত না, কোনটা করা ভালো কোনটা করা ভালো না, কোনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাজটা করলে সন্তুষ্ট হচ্ছেন, কোনটা করলে সন্তুষ্ট হচ্ছেন না, কোনটা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার কোনটা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার না। এরকম বাচ্চাকে হচ্ছে প্রথম থেকেই কারেক্ট এবং গুড বিহেভিয়ারগুলো আমাদেরকে শিখাতে হবে, বাউন্ডারি শিখাতে হবে এবং তাকে কনফিউজড অবস্থায় আমরা ছেড়ে দিব না। সো রুলস এবং বাউন্ডারির সময় হচ্ছে এই 7 থেকে 14 বছর বয়সে। এই সময়ে আমরা নিজেরা রুলস ফলো করব, সাথে সাথে বাচ্চাদেরকে শিখাবো যে এই রুলসগুলো আমরা কেন ফলো করছি এবং এই রুলসগুলো ফলো না করলে তার কনসিকুয়েন্স কি হবে। সো এভাবে তাদের কাছে আমরা জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এসেছে যে তিনি হচ্ছেন একটা চিঠি লিখেছিলেন শামের অধিবাসীদের জন্য। সেখানে তিনি বলেছেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাঁতার শিখাও, তারপরে হচ্ছে তীরন্দাজি শিখাও এবং ঘোড়ায় চড়া শিখাও। এবং অন্য এক জায়গায় তিনি বলেছেন যে তাদেরকে হচ্ছে ঘোড়ার উপর লাফ দেওয়া শিখাও। সো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ইনভলভ করা, এর মাধ্যমে বাচ্চাদের ডেভেলপমেন্টে তাদেরকে সাহায্য করা। সো এই 7 থেকে 14 বছর বয়সে তাদেরকে আমরা কি কি জিনিস শিখাতে পারি সেটা আমরা আগে থেকেই শুরু করব। এই সময় আমরা মেক শিওর করব যে তারা এই জিনিসগুলো রেগুলার করার জন্য চেষ্টা করছে এবং সেটা হচ্ছে যে একজন আরেকজনকে সালাম দেওয়া, ঘুম থেকে উঠার দোয়া, যখন তারা হচ্ছে অজু করা শিখানো, অজুর জন্য কি দোয়া পড়তে হবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তখন তাদেরকে উৎসাহিত দেওয়া এবং রেগুলার প্র্যাকটিসে পরিণত করা। সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো সেগুলো 1টা 2টা করে তাদেরকে তখন থেকে শেখানো শুরু করা। কোরআন রেগুলার পড়া, কোরআন মেমোরাইজেশন করা, এই সমস্ত দিকে তাদের ফোকাস বাড়ানো। তাদের দিনের বিভিন্ন সময়ে যেমন খাবার শুরুতে, খাবারের শেষে, ঘর থেকে বের হওয়ার, ঘরে ঢুকার, তারপরে হচ্ছে
হাঁচি দিলে সব এই যে দোয়াগুলো, এই দোয়াগুলো হচ্ছে রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে এবং যখন আমরা রেগুলার এই জিনিসগুলো করব, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, তো তখন দেখা যাবে যে তারা হচ্ছে এটা সারা জীবন তাদের মধ্যে থেকে যাবে এবং অনেক সময় হচ্ছে আম তারা খেয়ালও করবে না। অভ্যাসবশতই এটা তাদের মধ্যে চলে আসবে। কিন্তু এটা তাদের স্বভাবের অংশ হয়ে যাবে এবং এটার উপরেই তখন তারা ফোকাস করতে পারবে। এবং তারপরে থার্ড স্টেজ যেটা সেটা হচ্ছে 14 থেকে 21 বছর বয়স। এই বয়সটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা বয়স। এই সময়ে আপনি তাদের উপরে রুলস আসলে আম আ ইমপ্লাই করতে পারবেন না যে ধরে বেঁধে তাকে রুলস ফলো করানো এই সময়টা পার হয়ে যাবে। সো 14 বছর পর্যন্ত হচ্ছে আপনার সময়, যে এই সময়ে যত ডিসিপ্লিন মেইনটেইন করার কথা সেগুলো তাদেরকে আস্তে, আস্তে অভ্যস্ত করিয়ে নিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠা, খাবার টেবিলের যে ডিসিপ্লিন, কাপড় পরার যে ডিসিপ্লিন, সমস্ত কিছু নিয়মগুলা হচ্ছে তখন থেকে তৈরি হয়ে যাবে 14 বছরের আগ পর্যন্ত। 14 থেকে 21 বছর এই সময়টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন বয়স। আস্তে, আস্তে বাচ্চার মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করে। সে হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের দিকে চলে যায়। ইসলামের একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে আমরা হচ্ছে টিন, প্রি-টিন বলে থাকি। ইসলামে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে টিন, প্রি-টিন বলে কোনো কথা নাই। যখন সে বালেগ হচ্ছে তখনই তার মধ্যে হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে এবং তখনই সে স্বয়ংসম্পূর্ণ মানুষে পরিণত হয়ে যাচ্ছে। সো 14 থেকে 21 বছর বয়সটা এই সময়টা হচ্ছে রোল মডেল স্টেজ, যে তাদের সামনে হচ্ছে রোল মডেলিং করতে হবে। তখন তাদেরকে শাসন করে, মার দিয়ে, জোর করে কোনো কিছু আসলে পালন করা যাবে না, যেটা হচ্ছে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। সো এই সময়ে তাদের সাথে বেশি, বেশি করে ফ্রেন্ডশিপ ডেভেলপ করতে হবে এবং তাদেরকে আ ফ্রেন্ডের মতো করে তাদের সাথে উঠা-বসা করতে হবে, কথা বলতে হবে। এটা এমন না যে আমি বাচ্চাকে তুই-তুকারি করব, বাচ্চাও আমাকে তুই-তুকারি করবে, অথবা আমি বাচ্চাকে কোনো কথা বললে সে আবার উল্টা আমার সাথে কথা বলবে, ফ্রেন্ডের সাথে যেভাবে বলে সেরকম না। বরং ওপেন কমিউনিকেশনটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে এবং বাচ্চা যখন কোনো কিছু আমি দেখি যে তার কোনো সাজেশনের প্রয়োজন হচ্ছে, তখন খুব আ আ সুন্দরভাবে তাদেরকে সাজেস্ট করতে হবে। কখনো আদেশ দিয়ে বলা যাবে না আসলে যে কি করবা, বরং তাদেরকে সাজেস্ট করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে এই জিনিসটা করা উচিত, এই জিনিসটা করা উচিত না এবং এটা করলে এটার কনসিকুয়েন্স এমন হবে এবং তারপর ডিসিশন মেকিং ক্যাপাসিটি হচ্ছে তার উপরেই ছেড়ে দিতে হবে। সো এখানে আগে রাইট অ্যান্ড রং কি আমরা শিখাবো, এখানে আমরা শুধু গাইড করব তাদেরকে এবং সেই গাইডের জন্য নিজেকে হচ্ছে রোল মডেল হয়ে যেতে হবে আসলে। যে আমার বাচ্চার কোনো জিনিস আমার পছন্দ হচ্ছে না, তখন আমাকেই খেয়াল করতে হবে আমি নিজে এই কাজটা করি কিনা। যদি আমি নিজে এই কাজটা করি তাহলে অবশ্যই নিজে সেটা থেকে দূরে সরে থাকবো এবং বাচ্চার সামনে আমি আদর্শ স্থাপন করব যে হ্যাঁ, এটা যেহেতু আমি যখন থেকে জেনেছি এটা সঠিক না, তখন থেকে আমি এটা অ্যাভয়েড করে যাচ্ছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে দোয়া করতে হবে তাদের জন্য এই সময়ে এবং কুল মম, কুল ড্যাড হয়ে তাদেরকে যা ইচ্ছা তা করার সুযোগ না দিয়ে বরং তাদেরকে সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করার মাধ্যমেই হচ্ছে তাদেরকে সেই পরামর্শটা দিতে হবে এবং ফার্স্টের দিকে আমি যদি আমার রিলেশনশিপটা বাচ্চার সাথে সুন্দর ডেভেলপ করে তৈরি করতে পারি, তাহলে এই স্টেজে যেয়ে সেটা আরো রিইনফোর্সড হবে, আরো সুন্দর হবে, মজবুত হবে এবং তখন তাদেরকে যেই পরামর্শটাই দেওয়া হবে সেটা তাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে। সো এটাই হচ্ছে যে প্রত্যেকটা বয়স অনুযায়ী আমরা পরবর্তীতে যেই জিনিসগুলো আলোচনা করব সেটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার বাচ্চা কোন বয়সের এবং তার সাথে আমি কিভাবে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব তার বয়স অনুযায়ী। 14 থেকে 21 বছরের বাচ্চার সাথে শুধু খেললে হবে না আমাদেরকে। আবার 7 থেকে 14 বছরের বাচ্চাকে আমি হচ্ছে ফ্রেন্ড হয়ে তাকে শুধু অ্যাডভাইস দিব, তাকে ভালো-মন্দ শিখাবো না, সেটাও হবে না। সো বয়স অনুযায়ী আমাকে ঠিক করতে হবে যে সেই বাচ্চার সাথে আমার অ্যাটিটিউড কি হবে এবং আমি কিভাবে তার সাথে ব্যাপারগুলোকে ডিল করব। খুবই কঠিন একটা কাজ প্যারেন্টিং, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে অনেক রহমতও রেখে দিয়েছেন। সো আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা-মা হিসাবে এই কঠিন দায়িত্ব পালন করা সহজ করে দেন এবং আমরা সঠিকভাবে এই দায়িত্বটুকু পালন করতে পারি।